হ্যালো স্টুডেন্টস, আজকের আমাদের ক্লাসের আলোচনার টপিক হচ্ছে ক্লাস 12-এর সেমিস্টার 3-র ইংলিশের একটি কবিতা ইউলেসিস। এটি লিখেছেন আলফ্রেড লর্ড টেনিসন। এই কবিতাটি বিশ্লেষণ করার আগে এবং জানার আগে অবশ্যই যে ইনফরমেশনগুলো তোমাদের জানা দরকার সেগুলো এখানে প্রথমে আমরা ডিসকাস করে নেব। প্রথমে দেখো, টেনিসন ফাদার অফ ভিক্টোরিয়ান লিটারেচার, খুবই ইম্পর্ট্যান্ট, ভিক্টোরিয়ান যুগের একজন অসামান্য অত্যন্ত পপুলার একজন ভিক্টোরিয়ান পোয়েট এবং রাইটার। তো ভিক্টোরিয়ান এজ সম্বন্ধে আমরা একটু জানতে হবে, কারণ এই যুগের বৈশিষ্ট্য এই কবিতার মধ্যে ফুটে ওঠে। ভিক্টোরিয়ান যুগের একটা ক্যারেক্টারিস্টিক্স এই কবিতার মধ্যে পাবো। তো ভিক্টোরিয়ান যুগটা কি, কবে ছিল এবং তার বৈশিষ্ট্য কেমন ছিল সেটা দেখে নাও। ভিক্টোরিয়ান যুগের সময় ছিল 1837 থেকে 1901 সাল পর্যন্ত। এই সময় কুইন ভিক্টোরিয়া এর শাসনকাল ছিল। এই সময় সমাজে কী কী পরিবর্তন হয়েছিল? ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আজকে আমরা যে দেখছি এত শিল্পায়ন, সেই শিল্পায়নের সূচনাটা হয়েছিল বা রিভলিউশন এসেছিল এই সময়, রানী ভিক্টোরিয়ার সময়। 1837 থেকে 1901 সালের পর্যন্ত এই সময়টা হচ্ছে ভিক্টোরিয়ান এজ। আর কি হয়েছিল? কলোনাইজেশন, অর্থাৎ একটা দেশ ইংল্যান্ড তারা অন্যান্য দেশেও উপনিবেশ স্থাপন করছে। 50+ কান্ট্রিজ, 50টা দেশ, ভারত সহ 50টা দেশে তারা তাদের শক্তি গড়ে তুলেছিল এবং 700+ আইল্যান্ডের তারা দখল করেছিল। ডাউটস ইন গড, এত বেশি টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট বা ডেভেলপমেন্ট হয়েছিল, মানে বিজ্ঞানের ডেভেলপমেন্ট হয়েছিল যে মানুষ গড এর উপরে বিশ্বাসটা নিয়ে একটু নড়বড়ে হয়েছিল, অর্থাৎ ডাউট এসছিল। রাইজ অফ সায়েন্স, এখানে বিজ্ঞানের একটা জয় জয়কার এসছিল এবং অসামান্য একটা থিওরি এসছিল চার্লস ডারউইনের, যিনি দিয়েছিলেন থিওরি অফ সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যোগ্যতমের উদ্বর্তন। এটা আজও আমাদের পড়তে হয়, জীবনবিজ্ঞানের একটি টপিক, এবং এটা এই যুগে এসেছিল চার্লস ডারউইনের। ইন্সপায়ার্ড দ্য ফ্লাওয়ারিশ অফ লিটারেচার, অর্থাৎ এই সমস্ত টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, বিজ্ঞানের যে প্রোগ্রেস, এই সমস্ত ব্যাপারগুলো লিটারেচারকেও ফ্লাওয়ারিশ করেছিল, অর্থাৎ সাহিত্যের জগতেও অনেক কিছু উন্নতি সাধন হয়েছিল। আর কি এসেছিল? এক্সপ্লোরেশন অফ সোশ্যাল ইস্যুস, সামাজিক যে প্রবলেমগুলো সেটার ব্যাখ্যাকরণ হয়েছিল। অ্যান্ড দ্য ট্রানজিশন ফ্রম রোম্যান্টিসিজম টু রিয়ালিজম, অর্থাৎ রোম্যান্টিক যে ধ্যান ধারণা ছিল, কল্পনা, ইমাজিনেশন, এটা থেকে একটু বাস্তবে লেখালেখি শুরু করলো, বাস্তব ব্যাপারগুলো নিয়ে, ফ্যাক্টগুলো নিয়ে। রোম্যান্টিক এজের বৈশিষ্ট্য কি? ইমাজিনেশন, কল্পনা। তো সেখান থেকে এই একটু পরিবর্তন হলো সাহিত্যের, মানুষ এবারে বেশি রিয়েলিস্টিক ব্যাপার লিখতে শুরু করলো। এবং সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়েছিল, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টার্ক সোশ্যাল ইনইকুয়ালিটিস, অর্থাৎ সমাজে অনেক অসাম্যতা ছিল, ইনইকুয়ালিটিস, নারী পুরুষের অধিকার অন্যরকম ছিল, নারীরা ভোটের অধিকারী ছিল না। তো এই সমস্ত ব্যাপারগুলো ছিল। উইথ নোটেবল অথার্স, এখানে বিখ্যাত কিছু লেখক এসেছিলেন, যাদের মধ্যে অন্যতম হচ্ছেন চার্লস ডিকেন্স, আলফ্রেড টেনিসন, যার কবিতা আমরা এখানে পড়তে চলেছি। তো এটা হচ্ছে ভিক্টোরিয়ান এজ সম্বন্ধে বেশ কিছু ইনফরমেশন, এবং আলফ্রেড লর্ড টেনিসন একজন ভিক্টোরিয়ান পোয়েট সেটা জানা হলো। এরপর দেখো অ্যাবাউট দ্য পোয়েম। পোয়েম সম্বন্ধে আমাদের একটু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, কারণ প্রচুর রেফারেন্স রয়েছে এবং অসাধারণ একটা ইন্সপায়ারিং একটা কবিতা, তো আমাদের রেফারেন্সগুলো জানতে হবে। প্রথমত, কবিতার স্টাইলটা কী বা জনর কী? এটা হচ্ছে একটা ড্রামাটিক মনোলগ। ভিক্টোরিয়ান এজের অন্যতম, ভিক্টোরিয়ান এজ বললেই তার অন্যতম বৈশিষ্ট্য হিসেবে বলতে হবে ড্রামাটিক মনোলগ এর যে প্রকাশ সেটা হয়েছিল, এবং এই কবিতাটি একটা পারফেক্ট ড্রামাটিক মনোলগ। এর আগে ক্লাস 11-এ তোমরা একটি ড্রামাটিক মনোলগ পড়েছিলে, যেটা ছিল মাই লাস্ট ডাচেস, এখানেও ড্রামাটিক মনোলগ রয়েছে। এবার ইউলেসিস, যার নামে এই কবিতাটি, সেই ব্যক্তিটাকে বা ক্যারেক্টারটাকে আমাদের জানতে হবে। এখানে ইউলেসিসের একটা ছবি নেওয়া হয়েছে, এটা ক্যারেক্টার মানে অভিনয় করেছে সেরকম একজন ব্যক্তি ইউলেসিসের চরিত্রে। তো এখানে দেখো ইউলেসিস লোকটা কে ছিল, কেন একে নিয়ে কবিতা লেখা হয়েছে, কি ব্যাপারটা। সন অফ লায়ার্টেস, লায়ার্টিসের ছেলে ছিল ইউলেসিস, অর্থাৎ তার পিতার নাম ছিল লায়ার্টেস, এবং টেলিমিকাস হচ্ছে তার ছেলে, আর পেনিলোপি ইজ হিজ ওল্ড ওয়াইফ, এই লোকটির বাবা, ছেলে এবং স্ত্রীর নাম এখানে বলা আছে। আর কি তার পরিচয়? রোমান নেম অফ গ্রিক হিরো ওডেসিয়াস, গ্রিক হিরো একজন ছিলেন, তার নাম ওডেসিয়াস, অর্থাৎ গ্রিক হিরো যে ওডেসিয়াস ছিল তারই একটা রোমান নাম হচ্ছে ইউলেসিস। তাহলে এই ইউলেসিস এবং ওডেসিয়াস একই ব্যক্তি, এটা মনে রাখবে। রোমান নাম হচ্ছে ইউলেসিস। কিং অফ ইথাকা, সেই ইউলেসিস কোথাকার রাজা ছিল? ইথাকা বলে একটা গ্রিসের জায়গা, সেখানকার রাজা ছিল। ইথাকা কি? ব্যারেন রকি ল্যান্ড, এটা হচ্ছে একটা অনুর্বর পাহাড়ি জায়গা। হিরো অফ হোমার্স ইলিয়াড, তার আরও কি পরিচয়? হোমারের যে বিখ্যাত মহাকাব্য ইলিয়াড, তার একজন হিরো, সে হচ্ছে ইউলেসিস। এর ক্যারেক্টার কেমন ছিল? ব্রেভ, সাহসী রাজা ছিল, ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান ছিল, গ্রেট এক্সপ্লোরার, অর্থাৎ অনেক বেশি তিনি ভ্রমণ করেছেন,
সমস্ত নতুন অভিজ্ঞতা সঞ্চয় করেছেন এবং ডিসকভার করেছেন। মেড গ্রেট ডিসকভারিজ। তিনি আরও কী করেছেন? মেড উডেন হর্স প্লট, কনভিন্সড অ্যাকিলিস ইন ট্রোজান ওয়ার, গ্রিক ভার্সাস ট্রোজানস। অর্থাৎ গ্রিক এবং ট্রোজানদের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল সেটা হচ্ছে ট্রোজান ওয়ার্স। সেইখানে অ্যাকিলিস বলে একজন বীর যোদ্ধা ছিল, তাকে কনভিন্স করেছিলেন যুদ্ধ করতে। এবং উডেন হর্স প্লটটা তারই তৈরি। উডেন হর্স প্লট দেখতে পাচ্ছ ছবিতে, ঘোড়া একটা কাঠের তৈরি। এই ঘোড়াটাকে ট্রয়ের সব মানুষেরা মনে করেছিল শুধু একটা গিফট, কাঠের ঘোড়া। কিন্তু এর থেকে তারা যখন গভীর রাতে ঘুমাচ্ছিল নিশ্চিন্তে, তখন এই ঘোড়ার মধ্যে থেকে সমস্ত সৈন্যগুলো বেরিয়েছিল, তার মধ্যে অ্যাকিলিসও ছিল, এবং সবাই অতর্কিতে আক্রমণ করে সবাইকে মেরে দিয়েছিল, ট্রয় সাম্রাজ্য ধূলিসাৎ করে দিয়েছিল। এইভাবে এরা জিতেছিল। তো সেই উডেন হর্স প্লটটা ইউলিসিসের মাথা থেকে এসেছিল। তো একজন বিখ্যাত একজন যোদ্ধা এবং রাজা। তাহলে ক্যারেক্টার সম্বন্ধে বুঝতে পারছো কতটা স্ট্রং একজন ক্যারেক্টার। বিকেম ওল্ড সিটিং উইথ হিজ এজড ওয়াইফ। এখন এই সমস্ত যুদ্ধ করার পর সে এখন বৃদ্ধ হয়েছে এবং তার এজড ওয়াইফ, ওল্ড ওয়াইফের পাশে বসে আছে, নিয়ার দ্য হার্থ, অর্থাৎ যেখানে চুল্লি আগুন জ্বলছে সেখানে। অ্যান্ড টক্স অ্যাবাউট হিজ ব্রেভ ডিডস। সেখানে বসে বসে তার সাহসীর কাজকর্মের কথা বলছে, যে এই যুদ্ধ করেছে, এই করেছে। ফট ইন ট্রোজান ওয়ার, যেখানে সে ট্রোজান ওয়ারে যুদ্ধ করেছে নিজে, এবং ভাইটাল রোল ইন ডিফিটিং ট্রোজানস বা ট্রয়ের লোকেদের হারাতে তার ভাইটাল একটা রোল ছিল। লস্ট ওয়েজ হোয়াইল কামিং ব্যাক টু ইথাকা। এবার যুদ্ধ করে জয় করার পর, এই যুদ্ধটা চলেছিল প্রায় 10 বছর ধরে, এবং যুদ্ধ করার পর যখন তারা জিতে ফিরছে ইথাকাতে, ফেরার পথে সমুদ্রে সে পথ হারিয়েছিল। ইন দ্য সি ওয়ান্ডার 10 ইয়ার্স, 10 বছর সেখানে ঘুরে বেরিয়েছিল। নাও দো ওল্ড, এখন যদিও সে বৃদ্ধ, ইয়ার্নস ফর এ হিরোইক ডিডস, সে কিন্তু এখন একটা হিরোইক ডিডস অর্থাৎ সাহসিকতা, সেই রকমের একটা কাজ বা কিছু দুঃসাহসিক অভিযান সে এখন জীবনে করতে চাইছে। টিল হিজ লাস্ট ব্রেথ, তার শেষ নিঃশ্বাস পর্যন্ত। ডাজ নট লাইক টু বি কনফাইন্ড টু হিজ কিংডম, তার রাজত্বের মধ্যে সে শান্ত জীবনযাপন হয়ে বন্দী হয়ে থাকতে চায় না। এই যে হার্থ লেখা রয়েছে, হার্থ মানে চুল্লি, যেখানে আগুন জ্বালানো হয়, তো সেইটা মানে ডোমেস্টিক লাইফকে একটা সিম্বলাইজ করছে। স্বাভাবিক শান্ত জীবনযাপন, এটা তার ঠিক ভালো লাগছে না। সে একটু এক্সপ্লোর করতে চায়, অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ। এবং সিটিং অন থ্রোন, সিংহাসনে চুপচাপ ঠুটো জগন্নাথের মতো একটা শান্ত রাজা হয়ে বসে থাকবে, এমনটা সে মোটেও চায় না। এবং আর কি চায় না? পাসিং জাজমেন্ট ইন আইডল ম্যানার টু হিজ সাবজেক্টস, তার সমস্ত লোকজনকে সে বিচার করবে, এই সমস্ত বিষয় তার মোটেও ভালো লাগে না। এটা আইডিল একটা কাজ। পিপল হু অনলি হোর্ড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড অ্যান্ড নো নট মি, এটা কবিতার লাইন। বলছে সেই সমস্ত মানুষদের কাছে আমি জাজমেন্ট পাস করব যারা শুধু জমা করে, ঘুমায় এবং খায়, এইভাবেই তারা বেঁচে থাকে, এইটুকুই তাদের জীবন, এবং আমাকে তারা চেনে না, আমি কত হিরোইক কাজ করেছি। তো এইটা আমার মোটেও ভালো লাগছে না। সান ইজ গুড, তার ছেলেটা ভালো। টু বি কিং, তার ছেলের নাম কি আমরা আগেই জেনেছি, টেলিমেকাস। তিনি বলছেন আমার ছেলে এই কাজের জন্য যথেষ্ট। ওয়ার্শিপ হিজ হাউস হোল্ড গডস, সে তার বাড়ির দেবদেবীর পূজাও করে। হি ওয়ান্টস টু শাইন ইন ইউজ, তিনি চাইছেন নিজেকে একটা ধারওয়ালা ছুরির মতো চকচক করতে, যেটা ব্যবহার হয় সবসময়। তো তিনি এখন যুদ্ধ করে এখন বৃদ্ধ হয়েছেন, এখন ব্যবহার না করলে জং পড়ে যাচ্ছে। তো সেটা বলছে যে আমি আরও ব্যবহার হতে চাই ছুরির মতো, যেটা চকচক করবে। ইন ইউজ, এগুলো সব কবিতা ছোটো ছোটো অংশখানে দেওয়া রয়েছে। হিজ শিপ অ্যান্ড মেরিনার্স আর রেডি, তার জাহাজ এবং তার মেরিনার মানে নাবিকরা সবাই তৈরি আছে। অ্যান্ড দে হ্যাভ ফ্রি হার্টস, ফ্রি ফোরহেডস, তাদের কপাল, তাদের হৃদয় ফ্রি, মানে তারা যা ইচ্ছা করতে পারে, যেখানে খুশি যেতে পারে, একটা কোনো বদ্ধ বা আবদ্ধ জীবনযাপনের মধ্যে নেই তারা। হি ওয়ান্টস টু রিচ দ্য লেজেন্ডারি হ্যাপি আইলস, সে সেই বিখ্যাত হ্যাপি আইলসে যেতে চায়। এই হ্যাপি আইলস কি? একটা স্থান যেটাকে মনে করা হয় মৃত্যুর পরে বিখ্যাত হিরোরা যারা বীরের মতো মরেছে তারা এবং ভালো মানুষেরা স্থান পায়। তো সেইখানে যেতে চায় এবং সে আশা করছে, হি হোপস টু মিট অ্যাকিলিস, সে মনে করছে সেখানে অ্যাকিলিসের সাথে দেখা হবে। সে বীর যোদ্ধা ছিল, মোস্ট সাকসেসফুল সোলজার ইন গ্রিক আর্মি। গ্রিক মানে ট্রোজান ওয়ারে যে গ্রিক আর্মিদের পক্ষ থেকে অ্যাকিলিস লড়েছিল, সেখানকার সবচেয়ে বেশি সাকসেসফুল একজন যোদ্ধা ছিল অ্যাকিলিস। ইউলিসিস এখানে চাইছে হ্যাপি আইলসে গিয়ে অ্যাকিলিসের সাথে দেখা হবে, কারণ অ্যাকিলিস এখন আর বেঁচে নেই। হি মিসেস হিজ ইয়াং এজ, সে তার ওই ছোটোবেলার বা আগেকার যুবক যখন ছিল, তরতাজা একটা সাহস, বীরত্বে পরিপূর্ণ, সেইটাও সে মিস করছে। হোয়েন হি হ্যাড এনার্জি, তখন তার শক্তি ছিল, ভিগার ছিল, সাহস। অ্যান্ড দে কুড মুভ আর্থ অ্যান্ড হেভেন, স্বর্গ এবং মর্ত্য তারা পাল্টে দিতে পারতো, উল্টে দিতে পারতো, অর্থাৎ তারা অনেক বড় বড় কাজ করতে পারতো সেই সময়। দে আর স্টিল
ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস। যদিও তারা এখন বৃদ্ধ, কিন্তু সেই টেম্পারটা ইকুয়াল আছে, তার মানে টেম্পারামেন্ট, মেজাজ এবং হার্টস হিরোইক। ইউলিসিস এবং তার সাঙ্গপাঙ্গ যারা ছিল তারা প্রত্যেকে এখন যদিও বৃদ্ধ, কিন্তু তাদের মনটা এখনও সেই ব্রেভ হিরোইক আছে। অ্যান্ড ক্যান ডিফিট টাইম অ্যান্ড ফেট, এবং ভাগ্য এবং সময়কে তারা হারাতে পারে। টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল। এটা কবিতার লাইন। তিনি বলছেন আবারও চেষ্টা করব, আবারও খুঁজে বেড়াবো এবং পরাজয় স্বীকার করব না। অর্থাৎ বয়সের ভারে নুইয়ে ঝুঁকে পড়ছে শরীরটা, কিন্তু মনের স্পিরিটটা এখনও রয়েছে, এবং সেই বলে তারা এখনও এক্সপ্লোর করতে পারবে, নতুন নতুন অ্যাডভেঞ্চার, বিপদ, ঝুঁকি নিতে পারবে। তো এই রকম একটা জীবন সে চাইছে। এটা হচ্ছে ইউলিসিসের পরিচয়, এবং ইউলিসিস কবিতার মধ্যে এই বিষয়গুলোই বলা রয়েছে মেনলি। এবার আমরা কবিতাটি পড়ার আগে আরও কিছু ইম্পর্ট্যান্ট ওয়ার্ড মিনিং বা এক্সপ্লানেশন দেখে নেব। দিস পোয়েম রিভিলস দ্য ভিক্টোরিয়ান স্পিরিট অ্যান্ড পজিটিভিটি। এতক্ষণ ধরে যেগুলো আমরা দেখলাম ইউলিসিসের ক্যারেক্টারের মধ্যে, সেই ভিক্টোরিয়ান স্পিরিটটাই ওর মধ্যে রয়েছে। তাই ভিক্টোরিয়ান যুগের সমস্ত ক্যারেক্টারিস্টিক্স এই কবিতার মধ্যে পাওয়া যায়। পারফেক্ট একটা ভিক্টোরিয়ান স্পিরিট অ্যান্ড পজিটিভিটি। সেই সময়ে ভিক্টোরিয়ান যুগে অনেক বেশি এক্সপ্লোরেশন, নতুন নতুন ডিসকভারিজ, টেকনিক্যাল চেঞ্জেস, তো ডেভেলপমেন্ট এইসব এসছিল। তো এই ব্যাপারগুলো এই ক্যারেক্টারের মধ্যে পাচ্ছি। এবার দেখব কিছু ভালো ভালো শব্দের অর্থ। হার্থ মানে ফায়ার প্লেস, যেটা চুল্লি, আগুন জ্বলে ঘরের মধ্যে। ব্যারেন মানে ইনফার্টাইল, অর্থাৎ অনুর্বর, যেখানে ভালো কিছু হয় না। তো ইউলিসিস বলছে তার দেশটা, যেখানকার রাজা সে, সেটা ব্যারেন, ওখানে ওর মোটেও ভালো লাগছে না। ও আরও পৃথিবীকে এক্সপ্লোর করতে চাইছে, জ্ঞান আহরণ করতে চাইছে। ক্র্যাগ মানে এ স্টিফ ক্লিপ, মানে উঁচু খাড়া পাহাড়। মেট অ্যান্ড ডোল শব্দের অর্থ হচ্ছে কাউন্ট অ্যান্ড ডিভাইড বা মেজার অ্যান্ড ডিস্ট্রিবিউট, অর্থাৎ সমস্ত জিনিস তার সাবজেক্ট বা পিপলদের মধ্যে সে ডিস্ট্রিবিউট করবে, কাউন্ট করবে। এইটা কি তার কাজ? এটা তো শান্ত একটা অলস জীবন। হোর্ড মানে যারা শুধু জমা করে, অ্যাকিউমুলেট করে। রেস্ট মানে শান্ত বিশ্রাম নেওয়া, মানে থেমে যাওয়া মানেই জীবনের শেষ, তো সেটা তিনি চাইছেন না। লিজ মানে ড্রেগস, মানে যেখানে ছবিতে দেখতে পাচ্ছ একটা গ্লাসের তলানিতে যখন পড়ে যায় শরবত বা কোনো কিছু খাওয়ার পরে তলানি যেটা থাকে, এটাকে ড্রেগস বলছে। তিনি এখানে বলেছেন যে আমি এই গ্লাসটা চুমুক দিয়ে পান করছি, প্লাস ড্রেগস যতটুকু আছে সেটাও চেটেপুটে খেয়ে নিতে চাই, মানে মৃত্যুর শেষ পর্যন্ত আমি এইভাবে এক্সপ্লোর করতে চাই। এই জন্য লিজ বা ড্রেগস কথাটা ব্যবহার হয়েছে। স্কাডিং ড্রিফট শব্দের অর্থ হচ্ছে ভায়োলেন্ট সি ওয়েভস, মানে ভয়ঙ্কর সমুদ্রের ঝড়। ফ্লোয়িং অ্যাওয়ে ফাস্ট, যেটা খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। এটা কোন প্রসঙ্গে তিনি বলেছেন? তিনি বলেছেন এটা যে আমি এই সমস্ত বিপদ, ভায়োলেন্ট সমুদ্রের ঝড়, সমুদ্রের ঢেউ, এইসব দেখেছি, ফেস করেছি। ভেক্সড মানে হচ্ছে ব্রড ট্রাবল, অর্থাৎ সমস্যা সামনে নিয়ে এসেছিল, সেসব পার করে এসেছি। ওয়্যার থ্রো মানে থ্রু হুইচ, যার মধ্য দিয়ে। আনরাভেলড মানে নট ভিজিটেড বাই মেনি পিপল, অর্থাৎ যে জায়গাগুলো মেনি পিপল যায়নি, বেশিরভাগ মানুষ যায়নি, আমি সেই সব জায়গায় যাই। তাহলে তো আমি সবার থেকে আলাদা হব, কমন হব না, এবং ইতিহাসের পাতায় নাম থাকবে। মার্জিন মানে এজ বা বর্ডার। আনবার্নিশড মানে নট শাইনি বাই ফ্রিকশন, অর্থাৎ কোনো দা, বটি বা যে কোনো অস্ত্র ব্যবহার না হলে সেটা কিন্তু চকচকে করে না, তাই বলছে আনবার্নিশড। তিনি বলতে চাইছেন যে আমি যদি না ব্যবহার হই, আমি যদি না আরও চেষ্টা করতে থাকি, শান্ত হয়ে বসে যাই, তাহলে আমার কী হবে? সেই জং ধরা লোহার মতো আমার জীবনটাও হয়ে যাবে। তাই তিনি চাইছেন ব্যবহার হতে শেষ পর্যন্ত, মৃত্যুর শেষ পর্যন্ত এক্সপ্লোর করতে চাইছেন। পাইল শব্দের অর্থ হচ্ছে প্লেস ওয়ান অন দ্য টপ অফ আদার, একের পর এক স্তূপ করা। তিনি বলছেন জীবনের উপরে জীবন, একটার পর একটা জীবন আমার চাই না, একটাই জীবন আমি যা পেয়েছি সেটাকেই আমি শেষ পর্যন্ত দেখতে চাই। ভাইল মানে এক্সট্রিমলি আনপ্লিজেন্ট, মানে খারাপ কিছু। ইয়ার্নিং মানে অ্যাভিড বা চাওয়া। রাগড মানে রাফ। ডিসার্নিং মানে হ্যাভিং গুড জাজমেন্ট, ভালো বিচার ক্ষমতা। পাপস, এই ভালো বিচার ক্ষমতা কার আছে? তার ছেলে। পাপস মানে সোয়েল, ফুলে ওঠা। রট মানে গ্যাদার্ড, জড়ো করা। এক্সপিরিয়েন্স, ফ্রলিক, এখানে সাপোর্টিভ। আর আনবিকামিং মানে ইরেলিভেন্ট। আর 3 সানস মানে 3 ইয়ার্স, 3 বছর। এবারে আমরা আরও কিছু ক্যারেক্টার সম্বন্ধে জানতে হবে, যেগুলো রেফারেন্স এখানে আছে। অ্যাখিলিস, এ হচ্ছে ট্রোজান ওয়ারের সবচেয়ে সফল এবং আনডিফিটেবল একজন যোদ্ধা ছিল। ট্রোজান ওয়ারে গ্রিকদের হয়ে লড়েছিল, ট্রয় সাম্রাজ্যকে হারিয়েছিল এবং ধ্বংস করেছিল এর জোরে। সেই অ্যাখিলিসের ছবি দেখতে পাচ্ছ, যুদ্ধ করার ভয়ঙ্কর একটা তার অ্যাটিটিউড ছিল। তো এই অ্যাখিলিসের যুদ্ধের স্কিল কারোর সাথে ম্যাচ করতো না। সেই অ্যাখিলিস সম্বন্ধে একটু জেনে নেব। গ্রেট গ্রিক হিরো, মহান একজন গ্রিক হিরো। বেস্ট ওয়ারিয়ার ইন গ্রিক আর্মি, গ্রিক আর্মির মধ্যে সবচেয়ে ভালো, সবার থেকে সেরা যোদ্ধা। এবং ইন ট্রোজান ওয়ার, এটা নিয়ে একটা সিনেমাও আছে, সেই সিনেমার কিছু অংশ এখানে দেখতে পাচ্ছ। এই ক্যারেক্টার নেওয়া হয়েছে, এটা ব্র্যাড পিট অভিনয় করেছেন। ব্র্যাড পিট একজন বিখ্যাত অভিনেতা, এবং এটা সিনেমাটার নাম হচ্ছে ট্রয়। তোমরা পারলে দেখে নেবে। তো অ্যাকিলিসের ক্যারেক্টারটা যে কতটা ডেঞ্জারাস সেটা এখান থেকে দেখতে পাবে। কিল্ড হেক্টর, অর্থাৎ তিনি হেক্টরকে মেরেছেন। হেক্টরকে এল্ডার প্রিন্স অফ ট্রয়, ট্রয় সাম্রাজ্যের দুজন রাজকুমার ছিল, একটা হচ্ছে হেক্টর আর একজনের নাম হচ্ছে প্যারিস। তো হেক্টর বড় ছেলে ছিল, সেই বড় ছেলেকে
অ্যাকিলিস মেরে ফেলেছিল এবং লাস্টে ওয়াজ কিল্ড বাই প্যারিস ইয়াঙ্গার প্রিন্স অফ ট্রয় সাম্রাজ্যের ছোট রাজকুমার মানে হেক্টরের ভাই, সে অ্যাকিলিসকে মেরেছিল। অ্যাকিলিস হিল, এই পয়েন্ট একটু জানা দরকার। অ্যাকিলিস হিল মানে হচ্ছে কারোর দুর্বল জায়গা। এটা ইংরেজির একটা শব্দ বা ইডিয়াম বলতে পারো। এর মানে হচ্ছে কারোর দুর্বল জায়গা। তো এই ব্যাপারটা কোত্থেকে কীভাবে এসছে দেখে নাও। ওয়ান্স উইক পয়েন্ট, কারোর দুর্বল জায়গা, এর মানে কোত্থেকে এসছে। হিজ মাদার থেটিস ডিপড হিম ইন দ্য স্টাইক্স রিভার টু মেক হিম ইনভালনারেবল। হোল্ড হিজ হিল, অ্যাকিলিস বিকেম ভালনারেবল অনলি বাই হিল। অর্থাৎ অ্যাকিলিসের মা, সে যখন ছোট ছিল তাকে তার গোড়ালিটা ধরে স্টাইক্স নদীতে চুবিয়েছিল বা ডুবিয়ে নিয়েছিল। কেন? তাকে ইনভালনারেবল মানে যাতে সে কোনোদিনও কারো কাছে না হারে, অভেদ্য, ভেদ করা যাবে না যাকে, তো সেই রকম বানানোর জন্য। কিন্তু সেটা করার সময় তার গোড়ালিটা হাত দিয়ে যেহেতু ধরেছিল সেখানে জল লাগেনি, তাই সেইটুকু শুধু তার দুর্বল জায়গা ছিল, ভালনারেবল ছিল, যেটাতে ভেদ করা যায়। আর বাকি সারা শরীর সমস্ত অংশ কেউ কোনোদিন ক্ষতিই করতে পারবে না বা মারতে পারবে না। সেই কারণে অ্যাকিলিস অসাধারণ একজন যোদ্ধা ছিল এবং তার গোড়ালিতে তীর মেরেছিল এই হিল মানে পায়ের গোড়ালি, যেটা তার দুর্বল জায়গা ছিল। এটাই ছিল একমাত্র ভালনারেবল। কে মেরেছিল? প্যারিস, ইয়াঙ্গার প্রিন্স অফ ট্রয়। এবং সে এটা ইচ্ছা করেই মারা যায়, তার কারণ তার বিলাভেড একজন ছিল, সে প্যারিসের বোন রিশাস ছিল, সে তাকে বাঁচানোর জন্য নিজেই এভাবে মৃত্যুবরণ করে। তো এই অ্যাকিলিসের এখানে রেফারেন্স রয়েছে আর কি, রেইনি হাইটস। রেইনি হাইটস এর কথা আমাদের জানতে হবে, কবিতার একটা শব্দ। রেইনি হাইটস হচ্ছে ক্লাস্টার অফ 7 স্টার্স, 7টা তারার একটা গুচ্ছ, বাই জিয়াস ইন দ্য হেড অফ টরাস। ভি শেপড, এটা হচ্ছে ভি শেপড আকারের হয়। ব্রিংস এনরেজড ওশান, মানে এটা কি করে, যখন আসে তখন সমুদ্র উত্তাল হয়ে ওঠে, বৃষ্টিও আসে। এটা অ্যাকচুয়ালি এই রেইনি হাইটস হচ্ছে আর কেউ নয়, নিমস ছিল, অর্থাৎ ছোটো ছোটো পরী ছিল। এরা হচ্ছে ডটার্স অফ টাইটান অ্যাটলাস, এটা হচ্ছে গড এর কন্যা ছিল নিমস। এবং মোন ফর ব্রাদার হায়াস, টিয়ার্স অ্যাজ রেন, অর্থাৎ ব্রাদার তাদের ভাই ছিল হায়াস, এর মৃত্যুর পর এই নিমসগুলো, পরীগুলো এত কান্না করেছিল যে তাদের কান্নাটাই বৃষ্টির জল হিসেবে নেমে এসেছিল। তাই বৃষ্টি যখন হয়, আকাশ সমুদ্র উত্তাল হয়ে ওঠে, তখন এই রেইনি হাইটস আকাশে এসছে বলে মনে করা হয়। এটারও রেফারেন্স এই কবিতায় রয়েছে। এরপর দেখতে পাচ্ছ ছবিতে, এটার নাম হচ্ছে রাজদণ্ড বা ইংরেজিতে সেপ্টার বলা হয়। অর্নামেন্টেড স্টাফ মানে একটা লাঠি যেটা সাজানো অনেক কিছু অর্নামেন্ট বা জুয়েলারি বা কিছু দামি জিনিস দিয়ে। অফ কিং, রাজার লাঠি, একটি সিম্বল অফ পাওয়ার। এটা কিসের সিম্বল? রাজদণ্ডটা হচ্ছে একটা ক্ষমতার প্রতীক, এর নাম হচ্ছে সেপ্টার। এটার কথা এখানে রয়েছে কবিতায়। এরপর রয়েছে সেল। সেল শব্দের অর্থ হচ্ছে উইন্ড ক্যাচিং অ্যাপারেটাস এক্সটেন্ডেড অন এ মাস্ট টু প্রপেল দ্য শিপ ফাস্ট, অর্থাৎ একটা জাহাজ বা একটা বোট, নৌকা, এই নৌকায় এইভাবে যে পালগুলো থাকে কাপড়ের, যেখানে হাওয়া এইভাবে আটকে জাহাজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, সেটাকে বলা হয় সেল। আর রয়েছে হ্যাপি আইলস। হ্যাপি আইলস আমরা কি একটু আগেই জেনেছি, এটা হচ্ছে ফর্মার নেম অফ ক্যানারি আইল্যান্ড। ক্যানারি আইল্যান্ড বা দ্বীপ এর একটা আগেকার নাম, সেইটা নোন অ্যাজ ফরচুন আইল, এটাকে ভাগ্যের দ্বীপও বলা হয় বা আইলস অফ ব্লেসড, আশীর্বাদের দ্বীপও বলা হয়। আর্থলি প্যারাডাইস, পৃথিবীর মধ্যে থাকা একটা স্বর্গ। সোলস অফ হিরোজ রেস্ট হেয়ার, হিরোদের আত্মা এখানে থাকে, স্থান পায়। যেমন অ্যাকিলিস ছিল ব্রেভ যোদ্ধা, মৃত্যুবরণ করেছে যোদ্ধা বীরের মতো, তো তার আত্মা এখানে রয়েছে। ইউলেসিস উইশ টু মিট অ্যাকিলিস হেয়ার, ইউলেসিস আশা করছেন অ্যাকিলিসকে এখানেই মিট করবেন। তো এগুলো ছিল বেশ কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন বা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন বলতে পারো এই কবিতাটি পড়ার আগে। এবার মোটামুটি আমাদের কবিতার সম্বন্ধে একটা আইডিয়া হয়ে গেল, এটুকু তোমরা নোট করো। এর পরের ভিডিও আসছে কবিতাটি সম্বন্ধে পুরো ব্যাখ্যা, লাইন বাই লাইন পড়ে আমি ব্যাখ্যা করব। এবং ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্য সবার সাথে শেয়ার করো এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্টে ইনফর্ম করো যে তোমাদের আর কোন কোন টপিকের উপরে ক্লাস প্রয়োজন।